তেলের দামে ছ্যাঁকা খেতে খেতে বছর পার, নোটবন্দির ক্ষত এখনো শুকোয়নি। এর মধ্যে কোথায় দাঁড়িয়ে দেশের অর্থনীতি? গত 4 বছরে 13 বার তেলের শুল্ক বাড়ায় কেন্দ্র। সেপ্টেম্বরে রেকর্ড দামে পৌঁছয় পেট্রোল ও ডিজেল। প্রবল চাপের মুখে প্রথমে শুল্ক কমায়নি কেন্দ্র, পরে লিটারে 1 টাকা কমানো হয়। তখনই প্রশ্ন উঠেছিল, তাহলে কি কেন্দ্রের ভাড়ারের হাল খারাপ? আরবিআই থেকে টাকা চাওয়ার পর সেই জল্পনা আরো জোরালো। মোদী সরকারের অর্থনীতি রিপোর্ট কার্ড দেখলেই ধারণা স্পষ্ট হবে। নোট বাতিলের পর থেকেই বৃদ্ধির হার কমছে। নয়া অর্থবর্ষে বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। চলতি বছরে ঘাটতির লক্ষ্যমাত্রা 3.3%। নভেম্বরেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত 8 বছরে নতুন কর্মসংস্থানের হার সব থেকে কম। গত 9 মাস ধরে বাড়ছে বাণিজ্য ঘাটতি। বাজেটের লক্ষ্যমাত্রা ছাপিয়ে অনেকটাই বাড়বে। আচ্ছে দিনের স্বপ্ন কবেই ফিকে। বছর শেষে অর্থনীতির রিপোর্ট কার্ডেও তেমনই ইঙ্গিত। দেশের আমজনতা সুপ্রিম কোর্টের কিছু রায়ের দিকে তাকিয়েছিলেন। রায় বেরোনোর পর স্বভাবতই জোর বিতর্ক হয়েছে, চলেছে তুল্য মূল্য আলোচনা। তবে দেশবাসীর জীবনে এর প্রভাব অস্বীকার করা যায় না। সুপ্রিম কোর্টের রায় নিষিদ্ধ হল 3 তালাক। দীর্ঘ লড়াইয়ের পর অধিকার ও সম্মানের লড়াইয়ে জয় পেলেন কয়েক কোটি মহিলা। রায় নিয়ে অবশ্য একমত হয়নি 5 সদস্যের বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি সহ 2 বিচারপতি তালাকের পক্ষে মত দেন, 3 জন ছিলেন বিপক্ষে। শীর্ষ আদালতের রায় অসাংবিধানিক ঘোষণা হল ব্রিটিশ আমলের আইন 497 ধারা, যাতে বলা হয়েছে পরকীয়া অপরাধ। পরকীয়া ফৌজদারি অপরাধ নয়। প্রধান বিচারপতি দীপক মিশ্রের মত, কোন মহিলা তার স্বামীর সম্পত্তি নন, তাই ওই ধারা মহিলাদের কাছে অসম্মানজনক। আধার বাতিল হল না, তবে শীর্ষ আদালতের নির্দেশে অনেকটাই কমল আধারের ক্ষমতা। মোবাইল সংযোগ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, স্কুলে ভর্তিতে আধার লাগবে না, এমনকি বেসরকারি কোনো সংস্থায় আধার চাইতে পারবে না। তবে প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক বলেই জানায় আদালত। ব্যক্তিগত পরিসরকে স্বীকৃতি দিল আরও এক ঐতিহাসিক রায়। আদালত জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার দিয়েছে সংবিধান। গোপনীয়তা মানে শুধু যৌনতা নয়, আরো কিছু। মানবিক সত্তার নিজের শর্তে জীবন কাটানোর অধিকার, এর স্বীকৃতি দিয়েছে সংবিধান। রায় মন্তব্য এক বিচারপতি। সমকামিতা নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। সংবিধানের 377 নম্বর ধারাকে সর্বসম্মতভাবে খারিজ করল 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, সমকামিতা অপরাধ নয়, চিরাচরিত প্রথা ও পুরনো ধ্যান ধারণা ভাঙা প্রয়োজন। এ নিয়ে কেন্দ্রকে ব্যাপক প্রচার চালাতেও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। দেশের আইনি ইতিহাসে বেনজির। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বিরুদ্ধে সরব হলেন 4 বিচারপতি। সাংবাদিক সম্মেলনে এসে জানালেন, সুপ্রিম কোর্টে সবকিছু ঠিকঠাক চলছে না। অভিযোগের তীর তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের দিকে। বিদ্রোহী 4 জনই তখন সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট বিচারপতি। বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদন বি লোকুর, বিচারপতি কুরিয়ান জোসেফ। 4 বিচারপতি অভিযোগ করেন, প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে সবকিছু জানানোর পরেও কিছুই বদলায়নি, তাই বাধ্য হয়ে নজিরবিহীন সাংবাদিক সম্মেলন। 4 জনের অভিযোগে উঠে আসে বেশ কয়েকটি বিষয়, সবেতেই লক্ষ্য অবশ্য প্রধান বিচারপতি। মামলা বন্টনে পক্ষপাতিত্ব, 1 বিচারপতির মৃত্যু সংক্রান্ত মামলা বিশেষ বেঞ্চে পাঠানো, কলেজিয়াম বিতর্কে প্রভাব খাটানোর চেষ্টা। শীর্ষ আদালতের প্রশাসনিক জটিলতা উঠে আসে আতশ কাঁচের তলায়। বিচার ব্যবস্থার অভ্যন্তরীণ অসন্তোষকে এভাবে প্রকাশ্যে আনা কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্নে দ্বিধা বিভক্ত আইনজ্ঞরাও। কারো মত, বিচার ব্যবস্থায় আস্থার প্রশ্নে 4 দেওয়ালের মধ্যেই বিষয়টি মিটলে ভালো হতো। কারো মতে, উপায়ান্তর না থাকাতেই এমন বিস্ফোরণ। দীপক মিশ্রের পর প্রধান বিচারপতি পদে এসেছেন রঞ্জন গগৈ। 4 বিচারপতির বিদ্রোহের পর বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থায় কি কোনো ধাক্কা লেগেছে? সেই প্রশ্ন কিন্তু এখনো আলোচনার অন্যতম বিষয়।
বছর আগের একটা যুদ্ধ। বছরের শুরু থেকেই সেই যুদ্ধটা চলে এলো খবরে আর মাঝপথে শিরোনামে। 1818 যুদ্ধে ইংরেজদের পক্ষে লড়ে দলিতরা, জবাব দিয়েছিলেন উচ্চ বর্ণের পেশোয়ারদের। ভীমা কোরেগাঁওয়ে সেই জয় 200 বছর পালন করা থেকেই সমস্যা শুরু। দলিত বৌদ্ধদের উপর হামলা চালায় উচ্চ বর্ণের মারাঠারা। হামলার প্রতিবাদে পাল্টা স্বতঃস্ফূর্ত আন্দোলন মধ্যে উত্তাল হয় মহারাষ্ট্র। এরপরই তৎপর হয় মহারাষ্ট্র সরকার। বেছে বেছে বিজেপি বিরোধী রাজনৈতিক কর্মী ও দলিত মুক্তি সহ বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মীদের ধরপাকড় শুরু হয়। ঘটনায় মাওবাদী যোগের অভিযোগ এনে ইউএপিএতে গ্রেপ্তার করা হয় বারবারা রাও, অরুণ ফেরেরা, গৌতম নাভালকা, ভানন গনসালভেস ও সুধা ভরদ্বাজকে। এরপর প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র সরকারের মুখ পড়ে পুলিশ হেফাজত বাতিল করে তাদের গৃহবন্দী করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। দুদফায় গৃহবন্দিত্বের মেয়াদ বাড়লেও অক্টোবরের শেষ অবধি গ্রেপ্তারি করা হয় 5 বিশিষ্টকে। পুলিশের অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদে দলিতদের আন্দোলনকে মাওবাদী তকমায় দেশদ্রোহী প্রমাণ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে মহারাষ্ট্র সরকার। বছরভর ভীমা কোরেগাঁওয়ের ঘটনা মানবাধিকারের প্রশ্নে আন্তর্জাতিক আঙিনায় ভারতকে অস্বস্তিতে ফেলেছে। সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টে রায়ের পর আশায় বুক বেঁধেছিলেন আয়াপ্পার মহিলা ভক্তরা। 10 থেকে 50 বছর বয়সী মহিলাদের সাবরীমালায় যাওয়ার বাধা বোধহয় এবার কাটল, কিন্তু রাজনীতির খেলায় বছর শেষেও তাদের আশা অপূর্ণই রইল। প্রথমে স্বাগত জানিয়েও রায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে বিজেপি। কট্টর হিন্দু ভোটের টানে পিছিয়ে থাকেনি কংগ্রেসও। মুখে সর্বোচ্চ আদালতের রায় কার্যকরী করার কথা বললেও লোকসভা ভোটের আগে ধর্মের নামে পথে নামা জনতাকে চটাতে চায়নি কেরালার বাম সরকার। সাধারণ মহিলা ভক্ত থেকে নারী মুক্তি আন্দোলনের কর্মী, সমাজকর্মী, মহিলা সাংবাদিক, উগ্র বিক্ষোভকারীদের কবল এড়িয়ে কেউই সাবরীমালার ভেতরে ঢুকতে পারেননি। ইতিমধ্যেই ধর্মীয় আবেগের দোহাইয়ে সুপ্রিম কোর্ট রায় পুনর্বিবেচনার আবেদন শুনতে রাজি হয়েছে। 2018 শেষেও তাই মহিলা ভক্তদের জন্য আয়াপ্পার মন্দিরের দরজা খুলল না। অগস্ট থেকে শুরু হওয়া বন্যায় ভেসে গেল কেরালা। 10 লক্ষ মানুষকে বাসস্থান থেকে সরাতে হয়, তাতেও প্রায় 500 মানুষ মারা যান। 1924-এর পর এমন ভয়াবহ বন্যা হয়নি কেরালায়, কিন্তু প্রাণহানি বা ক্ষয়ক্ষতিকে ছাপিয়ে কেরালার বন্যার বিতর্কের কেন্দ্রে চলে আসে কেন্দ্রীয় সরকারের সাহায্য ও ত্রাণ বিতর্ক। বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করেনি কেন্দ্র। প্রধানমন্ত্রী নিজে ঘুরে দেখার পরও তার সরকারের কোষাগার থেকে 1200 কোটি টাকার বেশি গলেনি। একই পরিমাণ টাকা কেরালা সরকার ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের থেকে অনুদান হিসেবে সংগ্রহ করাতেই স্পষ্ট কেন্দ্রীয় সাহায্য কত কম। বিদেশ থেকে ত্রাণ ও সাহায্যের প্রস্তাব এলেও জাতীয় নিরাপত্তার ছুতোয় তা নিতে দেয়নি মোদী সরকার। বছর শেষে কেন্দ্রীয় সাহায্যের টাকা খরচ করতে না পারার অজুহাতে 50 কোটি টাকা ফেরত চায় কেন্দ্র। বিরুদ্ধ মতের দলের সরকার থাকার জন্যই কি কেরালায় প্রাকৃতিক বিপর্যয় কেন্দ্রের এমন বঞ্চনা? বছর শেষে সেই প্রশ্নই তারা করছে নরেন্দ্র মোদীকে। टूटे हुए सपने की सुने कौन सिसकी, अंतर को चीर व्यथा पलकों पर ठिठकी, हार नहीं मानूंगा रार नहीं ठानूंगा, काल के कपाल पर लिखता मिटाता हूं, गीत नया गाता हूं, गीत नया गाता। 16 অগস্ট প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। দীর্ঘ অসুস্থতার পর 93 বছর বয়সে দিল্লির এইমসে তার মৃত্যু হয়।
গোয়ালিয়রের বটেশ্বর গ্রামে জন্ম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে দীনদয়াল উপাধ্যায়, দুই গুরুর কাছে রাজনীতির পাঠ। আরএসএস থেকে জনসংঘ হয়ে জনতা পার্টির সরকারে বিদেশ মন্ত্রী হন তিনি। জনতা সরকারের পতনের পর বাজপেয়ী আডবাণী জুটির উদ্যোগেই তৈরি হয় নতুন দল ভারতীয় জনতা পার্টি। 1996 সালে 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী। 1998 সাল থেকে প্রধানমন্ত্রী পদে ছিলেন 13 মাস। সুবক্তা বাজপেয়ীর রাজনৈতিক ভাবনা নিয়ে কবিতাও ফুটে উঠেছিল তার কলমে। দীর্ঘ রোগ ভোগের পর 89 বছর বয়সে মৃত্যু লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের। সুবক্তা সোমনাথ চট্টোপাধ্যায় সেরা সাংসদেরও স্বীকৃতি পান, কিন্তু মৃত্যুর পরেও দলের সঙ্গে তার দূরত্ব রয়ে যায়। সিপিএমের একাংশের আপত্তিতে শেষ দিনেও দলের সদস্যপদ ফিরে পেলেন না সোমনাথ চট্টোপাধ্যায়। স্পিকার হওয়া নিয়ে দলের সঙ্গে তার বিতর্ক শুরু, ক্রমেই তা বাড়তে থাকে। সিপিএম থেকে তাকে বহিষ্কার করা হয়। চুরানব্বই বছর বয়সে প্রয়াত তামিলনাড়ুর 5 বারের মুখ্যমন্ত্রী মুথুভেল করুণানিধি প্রথমবার মুখ্যমন্ত্রী হন 1969 সালে। শেষবার 2006 সালে মুখ্যমন্ত্রী হন তিনি। 60 বছরের রাজনৈতিক জীবনে কখনো ভোটে হারেননি করুণানিধি। ডিএমকে সমর্থকদের কাছে তিনি ছিলেন প্রিয় কালাইনার। দক্ষিণী রাজনীতিতে তিনি ছিলেন এক লড়াকু চরিত্র। দ্রাবিড় আন্দোলনের প্রথম ছাত্র সংগঠন তৈরি হয় তার হাত ধরেই। শুধু রাজনীতি নয়, এম.জি. রামচন্দ্রন ও শিবাজি গণেশনের প্রথম হিট ছবির স্ক্রিপ্টও লিখেছিলেন করুণানিধি। চিত্রনাট্যের পাশাপাশি লিখেছেন বেশ কয়েকটি কবিতা, গান, উপন্যাস, নাটক। বছরের জন্মদিনেই উত্তরপ্রদেশের 3 বারের মুখ্যমন্ত্রী ও উত্তরাখণ্ডের 1 বারের মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারি প্রয়াত হলেন। একমাত্র তিনি 2টি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। 2007 সাল থেকে 2 বছরের জন্য অন্ধ্রপ্রদেশের রাজ্যপালও ছিলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে 59 বছর বয়সে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। 6 বারের এই সাংসদ বাজপেয়ী ও মোদী দুজনের সরকারি মন্ত্রী ছিলেন। তিনি বাজপেয়ী মন্ত্রিসভায় কনিষ্ঠতম মন্ত্রী ছিলেন। 1996 সালে 37 বছর বয়সে প্রথম সাংসদ হন তিনি। 2 বছর পর বাজপেয়ী সরকারে মন্ত্রী হন অনন্ত কুমার। গোরক্ষকদের তাণ্ডবী হোক বা আইটি কর্মীকে পুলিশের গুলি, এবছর উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রধান হয়ে ওঠে আইন শৃঙ্খলার অবনতি। তারই মধ্যে উত্তরপ্রদেশে একাধিক শহরের নাম বদলাতে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এলাহাবাদের নাম বদলে করা হল প্রয়াগরাজ, ফৈজাবাদ, অযোধ্যা। আরেক বিজেপি রাজ্য গুজরাতের মুখ্যমন্ত্রী আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী করার প্রস্তাব দিয়েছেন। বিজেপির পক্ষ থেকে হায়দ্রাবাদের নাম বদলে ভাগ্যনগর ও সেকেন্দ্রাবাদের নাম বদলে করিমনগর করারও প্রস্তাব উঠেছে। পরিচয় দিতে ভয় পাচ্ছে সন্তান, পুলিশের মৃত্যুর থেকে গুরুত্ব পাচ্ছে গরুর জীবন। অসহিষ্ণুতার বিষ ছড়িয়ে পড়েছে দেশে, আইনের শাসনে আস্থা কমছে মানুষের। বুলন্দশহরে ঘটনার পর এমনই বিস্ফোরক মন্তব্য অভিনেতা নাসিরুদ্দিন শাহের। পশু মাংস নিয়ে গুজবে ডিসেম্বরে অশান্তি ছড়ায় বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। রণক্ষেত্র হয়ে ওঠে বুলন্দশহরের চিঙ্গারওয়াদি। চলে বোমা গুলি সংঘর্ষ। পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিং সহ 2 জনের মৃত্যু হয়। অভিযোগের তীর সংখ্যাগরিষ্ঠ নেতাদের বিরুদ্ধে। বছর শেষে পুলওয়ামার সিরমায় সেনার সঙ্গে লড়াইয়ে নিহত হয় 3 জঙ্গি। নিহত হন এক সেনা জওয়ানও। কিন্তু 3 জঙ্গির দেহ বের করার সময় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। জনতাকে হঠাৎ পাল্টা গুলি চালায় সেনা। সংঘর্ষে নিহত হন 7 জন সাধারণ নাগরিক। 1984 সালে পুরনো দিল্লির রাজনগরে এক শিখ পরিবারে 5 জনকে হত্যা
হত্যায় দোষী সাব্যস্ত কংগ্রেস নেতা সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। 34 বছর আগে অক্টোবরের শেষ দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হন। এরপরে শুরু হয় শিখদের উপর হামলা। রাজধানী দিল্লিতে তার ব্যাপ্তি ছিল সবচেয়ে বেশি। সেই শিখ নিধনে অন্যতম অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার। কংগ্রেসের 3 বারের সাংসদ সজ্জন কুমারের বিরুদ্ধে প্রায় 3 দশক মামলা চলার পর রায় ঘোষণা হলো। এই রায়ের পর কংগ্রেস থেকে পদত্যাগ করেন সজ্জন। সোহরাবুদ্দিন ভুয়ো সংঘর্ষে বেকসুর খালাস। প্রমাণের অভাবে 22 অভিযুক্ত পুলিশ কর্মীকে বেকসুর খালাস করতে হলো, মন্তব্য সিবিআই এর বিশেষ আদালতের বিচারকের। এর আগে এই মামলায় অমিত শাহকে রেহাই দেয় আদালত। 2005 সালে খুন হন সোহরাবুদ্দিন শেখ ও তার স্ত্রী কৌসর। গুজরাট পুলিশের দাবি লস্করে তৈবার সঙ্গে যুক্ত ছিলেন সোহরাবুদ্দিন। 2006 সালে নিহত হন সোহরাবুদ্দিন সহযোগী ও প্রত্যক্ষদর্শী তুলসীরাম প্রজাপতি। স্টারলাইট কপারের বিরুদ্ধে আন্দোলনে অগ্নিগর্ভ তামিলনাড়ুর তুতিকোরিন। কারখানা থেকে বাড়ছে দূষণ, তাই কারখানা বন্ধের দাবি তুলতে থাকেন আশেপাশের এলাকার মানুষ। 22 মে এই দাবি নিয়ে জেলা প্রশাসনের দপ্তরের দিকে এগোতে থাকে প্রায় 20,000 স্থানীয় বাসিন্দা। তাদের বাধা দিতে গিয়ে প্রথমে লাঠি চালায় পুলিশ। ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে পাল্টা পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। এরপরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায় পুলিশকে। বুকে গুলি লেগে এক 17 বছরের আইনের ছাত্র সহ 13 জনের মৃত্যু হয়। কয়েক মাস ধরে মহারাষ্ট্রের ইয়াবতমালে আতঙ্ক ছড়িয়েছে মানুষ খেকো বাঘিনী অবনী। এই 5 বছরে বাঘিনীর হামলায় মৃত্যু হয়েছে 14 জনের। অবশেষে 10 মাসের 2 সন্তান থাকলেও ওই বাঘিনীকে গুলি করে মারেন বন দপ্তরের কর্মীরা। বাঘের মৃত্যুর পর বাজি ফাটিয়ে মিষ্টিমুখ করে উৎসবে মাতেন গ্রামবাসীরা। প্রধানমন্ত্রী নির্বাচনী কেন্দ্রে সেতু দুর্ঘটনা। বারাণসীতে ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে নির্মীয়মান ব্রিজ ভেঙে মৃত্যু হয় 18 জনের। ব্যস্ত সময়ে এই দুর্ঘটনায় ভেঙে পড়া ব্রিজের নিচে আটকে পড়ে একাধিক গাড়ি এবং একটি বাস। উত্তরপ্রদেশে ব্রিজ কর্পোরেশনের গাফিলতি প্রকাশ্যে আসতেই 7 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যোগী সরকার। তদন্তে জানা গিয়েছে এর আগে ব্রিজের পরিস্থিতি নিয়ে 5 বার চিঠি মারফত সতর্ক করা হলেও টনক নড়েনি ব্রিজ কর্পোরেশনের। 5 সেকেন্ডের বিভীষিকা। রাবণ দহন দেখতে গিয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল 61 জনের। আহত বহু। অমৃতসর ও মানাওয়ালা স্টেশনের মাঝে জোড়া ফটকে রাবণবধ অনুষ্ঠান হচ্ছিল। রেল লাইনের ধারে ছোট্ট মাঠে রাবণের মূর্তিতে আগুন লাগাতেই বাজি ফাটতে থাকে। ভয়ে শুরু হয় হুড়োহুড়ি। অনেকেই পাশের রেল লাইনে উঠে পড়েন। সে সময় আপ লাইনে এসে পড়ে জলন্ধর অমৃতসর ডেমু ট্রেন। 30 সেকেন্ডের মধ্যে অন্য লাইনে এসে পড়ে অমৃতসর হাওড়া মেল। পরপর 2টি ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যান বহু মানুষ। হনুমানের পরিচয় নিয়ে সরগরম গোটা দেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথমে দাবি করেন হনুমানজি দলিত। সেই থেকে গবেষণা শুরু। বিজেপি নেতা বুক্কল নবাবের দাবি বাহুবলী হনুমান নিশ্চয়ই মুসলিম, আর তার কারণ হিসেবে দেখালেন নামের ধরনের তত্ত্ব। নবাবের মতে অধিকাংশ মুসলিমের নাম হয় রহমান, জিশান, কুরবান, সেই একই ছন্দে মিলে হয় হনুমান। এ তত্ত্ব হজম হওয়ার আগে আরও এক দার্শনিক নেতার উপলব্ধি। যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য চৌধুরী লক্ষ্মী নারায়ণের দাবি মহাবীর হনুমান আসলে জাট। তার যুক্তি, জাটেরা বিপদ দেখলে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েন। হনুমানজিও ঠিক তেমনি। मैंने एक बार अखबार में पढ़ा था, किसी छोटे से नगर में नाले के पास कोई चाय का ठेला लेकर के खड़ा रहता था और चाय बना करके बेचता था। नाली गंदी नाली जलती थी। स्वाभाविक ये गंदी नाली होती, वहां गैस भी निकलता तो कभी दुर्गंध आती थी। उसने एक छोटी सी बर्तन को उल्टा करके उसमें छेद करके एक पाइप डाल दी और जो गटर से गैस निकलता था वो पाइपलाइन से उसके अपने चाय के ठेले में ले लिया और वो चाय बनाने के लिए उसी गैस का उपयोग कर करके चाय बनाता था। संदीप जी जवाब देंगे राहुल जी को। संदीप पात्रा जी। संदीप पात्रा जी। I know many homosexuals, and we know that only man and women can produce the future of mankind. This we consider this as a genetic flaw. डार्विन ने इस प्रकार की जो थ्योरी दी है वो वैज्ञानिक रूप से भी गलत है और इसलिए स्कूल और कॉलेजों के अंदर इसको बदल करने की जरूरत है। बाजार में जो लौकी वाला लेके आता है,
सुबह 8 बजे ताजा लौकी ले आया और 9 बजे तक उस लौकी में इतना नफन मार देता है वो बेचने के लायक नहीं रहता। उसको बाजार में किसी गाय को खिलाना पड़ता है तो घर में वापस। मेरे सरकार ऐसा नहीं होना चाहिए कोई भी आके उसमें उंगली मार दे, कोई आके नफन लगा दे। जिन्होंने नफन लगाया उसका नफन काट लेना चाहिए, नफन काट लेना चाहिए, नफन काट लेना चाहिए। ये देश वो देश है जिसमें महाभारत में संजय ने बैठ के धृतराष्ट्र को युद्ध में क्या हो रहा था बोल रहा था। तो इसका मतलब क्या है? टेक्नोलॉजी था, इंटरनेट था, इंटरनेट था, सैटेलाइट थी,